এক বাদশা ছিল যার দুজন বেগম ছিল, কিন্তু কারো থেকেই কোনো সন্তান হতো না। সব রকম চেষ্টা করা হয়েছিল, বৈদ্য, হাকিম, পীর, ফকির, দান, খয়লাত, এমন কোনো উপায় হয়তো বাকি ছিল না যা করা হয়নি। যে যা বলেছিল সে অনুযায়ী কাজ করা হয়েছিল, কিন্তু কোনো কৌশলই কাজে লাগেনি। অবশেষে বাদশাহ হতাশ হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন যে তার কপালে সন্তানই নেই। একদিন বাদশার কানে এই কথা পৌঁছাল যে শহরে একজন ফকির এসেছেন। শত শত মানুষ তার কাছে গিয়ে মনোবাঞ্ছা পূর্ণ করছে। বাদশাহ ভাবলেন, এই চেষ্টাটাও করে দেখা যাক। তিনি মহলে গেলেন এবং দুজন বেগমকেই একথা বললেন। দুজনই ফকিরের কাছে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন। বাদশাহ দুজন বেগমকে সঙ্গে নিয়ে ফকিরের কুঁড়েঘরে গিয়ে পৌঁছালেন। বাদশাহ এবং দুজন বেগম সালাম জানালেন। ফকির চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ পরে বাদশাহ নিজেই বললেন, শাহ সাহেব, আমার কোনো সন্তান নেই। দোয়া করুন যেন খোদা আমার মনোবাঞ্ছা পূর্ণ করেন। ফকির কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি বললেন, খোদার কাজে কারো কোনো অধিকার নেই। বাদশাহ বললেন, খোদা তার নেক বান্দাদের কথা শোনেন, আর আপনি খোদার নেক বান্দা। যদি আপনি খোদার কাছে দোয়া করেন তবে আমরা সন্তান লাভ করব। ফকির বললেন, সন্তান চাও তো তার জন্য জান দিতে হবে। ছোট বেগম তো একদম স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু বড় বেগম বললেন, শাহ সাহেব, আমি জান দিতেও প্রস্তুত আছি। ফকির বললেন, যদি ছেলে চাও তো বাদশার জান যাবে, নয়তো তোমার। বড় বেগম উত্তর দিলেন, শাহ সাহেব, আমার মেয়ে চাই। বাদশাহ এসব কথা শুনছিলেন আর অবাক হচ্ছিলেন যে বড় বেগমের কি হলো যে তিনি সন্তানের জন্য জান দিতে প্রস্তুত হয়ে গেলেন। ফকির একটু মাটি তুলে দিলেন এবং বললেন যে এটা যেন বিছানার শিয়রার ডান পায়ের নিচে রেখে দেওয়া হয়। দুহাতে মাটি নিয়ে বেগম খুশি হয়ে গেলেন। ছোট বেগম ভাবতে লাগলেন যে তিনি পাগল হয়ে গেছেন। বাদশাহ অবাক ছিলেন। তিনি ভাবছিলেন, যদি ইনিই না থাকেন তবে তার জন্য সন্তান হোক বা না হোক একই কথা। বড় বেগম বিদায় চাইলেন এবং বাদশাহ ও ছোট বেগমকে সঙ্গে নিয়ে মহলে পৌঁছালেন। তিনি খুব আশাবাদী ছিলেন। তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে তিনি 1 বছরের মধ্যে এক মেয়ের মা হবেন। ফকিরের দেওয়া মাটি বড় বেগম পালঙ্কের ডান পায়ের নিচে রেখে দিলেন এবং খোদার কাছে দোয়া চাইতে লাগলেন। এরপর সেই বছরই বাদশার এখানে চাঁদের মতো এক মেয়ে জন্ম নিল। বাদশাহ এবং বড় বেগম প্রচুর দান খয়রাত করলেন। কিছু সময়ের জন্য সবাই ভুলে গেলেন। বাদশাও ভুলে গেলেন, আর বড় বেগমও, যে এই চাঁদের মতো মেয়ের বদলে বড় বেগমকে জান দিতে হবে। বাদশাহ বললেন, মুলকা, জান দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। এই ফকির তোমার কিছুই করতে পারবে না। আমি এমন ব্যবস্থা করে দেব যে সেখানে কারো ছায়াও পৌঁছাতে পারবে না। বেগম এটাই চাইছিলেন। তিনি বাদশার কথায় ভুললেন এবং প্রতিশ্রুতি ভাঙতে রাজি হয়ে গেলেন। বাদশাহ তাকে বললেন, আমি তোমার জন্য একটা লোহার মহল বানিয়ে দেব। তার ভেতরে সব রকমের ব্যবস্থা থাকবে, তোমার কোনো ক্ষতি হবে না। যদি মৃত্যুও আসতে চায় সেখানে তোমাকে মারতে পারবে না। তুমি একদম নিশ্চিন্ত থাকো। বেগম খুশি হয়ে গেলেন এবং বাদশাকে বললেন, আচ্ছা, তবে খুব তাড়াতাড়ি এমন মহল বানিয়ে দাও যাতে আমি সেখানে পৌঁছাতে পারি এবং বাচ্চাকে আমার সাথে রাখতে পারি। বাদশাহ উজিরকে হুকুম দিলেন এবং ৮ দিনে মহল তৈরি হয়ে গেল। বেগম এবং বাচ্চাকে মহলে পৌঁছে দেওয়া হলো। সব রকমের আরামের ব্যবস্থা করা হলো। ফকির এই সব কথা জানতে পারলেন। তিনি শুধু হাসলেন এবং কিছুই বললেন না। বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়েছিল। বেগমের আশঙ্কা হল যে এবার তার নিশ্চয়ই জান দিতে হবে। এই লোহার মহল এবং এই সব ব্যবস্থার উপর তার ভরসা ছিল না। তিনি তওবা করতে চেয়েছিলেন, কিন্তু বাদশাহ তাকে ভরসা দিতেন। তিনি মরতে চাইছিলেন না, তাই খুব তাড়াতাড়ি ভরসা করে নিতেন। একদিন বেগম খুব দুঃখিত ছিলেন। বাদশাহ তার দুঃখের কারণ জানতেন। তিনি বেগমকে ডাকলেন এবং তাকে বললেন, তোমার দুঃখ করা বৃথা। ছেড়ে দাও এসব কথা। নাও, এই আনার খাও। তোমার জন্য খুব দূর থেকে বিশেষভাবে মঙানো হয়েছে। বেগমকে আনার দেওয়া হলো। বেগম আনারটি নিয়ে টেবিলের ওপর রেখে দিলেন। বাদশাহ বেগমকে সান্ত্বনা দেওয়ার পর বাইরে চলে গেলেন এবং দরজা ভালো করে বন্ধ করে দেওয়া হলো। বেগম বাচ্চাকে কোলে নিয়ে আদর করছিলেন যে তার নজর আনারের ওপর পড়ল। আনারটা খুব বড় হয়ে গিয়েছিল এবং আস্তে আস্তে বড়ই হতে যাচ্ছিল। এমন মনে হচ্ছিল যে কিছুক্ষণের মধ্যেই দুটুকরো হয়ে যাবে। বেগম চিৎকার করতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি বাচ্চাকে বুকে চেপে ধরলেন। আনারটা বড় হতে হতে দুটুকরো হয়ে গেল এবং তার ভেতর থেকে একটা সাপ বেরিয়ে এলো। বেগম থমকে তাকিয়ে রইলেন এবং সাপটি বেগমকে কেটে আবার চলে গেল।
আনারের দুটো টুকরো একসাথে হওয়া শুরু করল এবং আনার আস্তে আস্তে প্রথম রূপে ফিরে এলো। কিছুক্ষণ পর বাদশাহ ভেতরে এলেন, তো দেখলেন বেগম অজ্ঞান এবং তার মুখ নীল হয়ে গেছে। বৈদ্য এবং হাকিমদের ডাকা হলো, কিন্তু কোনো চেষ্টাই কাজে লাগল না এবং বেগম অন্য দুনিয়ায় চলে গেলেন। এবার বাচ্চার দেখভাল করার দায়িত্ব পড়ল ছোট বেগমের ওপর। কিছুদিন তো তিনি খুব স্নেহ আদরে রাখলেন, তারপর উদাসীনতা শুরু করলেন। যখন তার মনে এই চিন্তা এলো যে মেয়েটা তো বড় বেগমের বলেই পরিচিত হবে, আমি কেন গলার হার হব, তিনি ভাবলেন যে কোনোভাবে এর থেকে মুক্তি পাওয়া যাক। এক রাতে তিনি মেয়েটিকে দুজন লোকের হাতে তুলে দিলেন এবং তাদের বললেন যে একে দূর কোনো জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলো, বাদশাহ যেন কানে কানেও খবর না পান। তিনি ভাবলেন যখন বাদশাহ জিজ্ঞাসা করবেন তো কোনো একটা মিথ্যে বাহানা দিয়ে দেব এবং তারপর নিজের ভালোবাসা দিয়ে তাকে বিশ্বাস করিয়ে দেব। জঙ্গলে পৌঁছানোর পর দুজন লোক পরামর্শ শুরু করল। তারা অনেক চিন্তাভাবনার পর সিদ্ধান্ত নিল যে একে কোথাও ছেড়ে দিয়ে চলে যাওয়া যাক। এর ভাগ্য থাকলে বেঁচে যাবে, নয়তো কোনো জঙ্গলি জানোয়ার খেয়ে ফেলবে। তারা বাচ্চাটিকে একটি গাছের নিচে ঝুড়িতে ঝুলিয়ে দিল এবং ফিরে গেল। যখন বাচ্চাটির খিদে পেল তখন সে হাত পা ছুঁড়ল এবং কাঁদতে লাগল। কাছেই কোথাও একটি হরিণী তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছিল। সে আওয়াজ শুনে সেই গাছের নিচে পৌঁছাল এবং বাচ্চাটিকে চেটে চেটে আদর করতে লাগল। বাচ্চাটি কাঁদা বন্ধ করে দিল। সে অনুভব করল যেন সে তার মায়ের ভালোবাসা পেয়েছে। তখনও ভোর হতে দেরি ছিল যে একজন কাঠুরিয়া সেখানে এসে পড়ল। সে ভেবেছিল যে ভোর হওয়ার আগেই কাঠ কেটে নেবে, নয়তো জঙ্গল থেকে কাঠ আনতে দেবে না এবং ঠিকাদারের লোক ধরে নিয়ে যাবে। সে দেখল যে হরিণী বাচ্চাটিকে চাটছে আর বাচ্চাটি আঙুল চুষছে। হরিণী কাঠুরিয়াকে নিজের দিকে আসতে দেখে পালিয়ে গেল এবং কাঠুরিয়া বাচ্চাটিকে তুলে নিল। তার কাছে বাচ্চাটি খুব প্রিয় লাগল। সে কাঠ কাটা তো ভুলেই গেল এবং বাচ্চাকে তুলে নিয়ে বাড়ি পৌঁছাল। তার স্ত্রী এমন সুন্দর বাচ্চা পেয়ে খুব খুশি হল। ভোর হতে হতে আশেপাশের পাড়াপড়শিদের মধ্যে কথাটি ছড়িয়ে গেল এবং মহিলারা শুভেচ্ছা জানানোর জন্য আসতে লাগল। কাঠুরিয়া স্ত্রী তো আনন্দে আত্মহারা হচ্ছিল। সে ভাবছিল যেন এই মেয়েটি তার নিজের মেয়ে। যেই মহিলাই বাচ্চাটিকে দেখত সেই বলত যে খুব ভাগ্যবতী বাচ্চা। দিন কাটতে লাগল এবং বাচ্চাটি বড় হতে লাগল। সবাই তাকে জারা নামে ডাকত। যেই দিন থেকে বাচ্চাটি এই ঘরে এসেছিল সব কাজে বরকত হতে শুরু করেছিল এবং কোনো কিছুর অভাব ছিল না। কাঠুরিয়া স্ত্রী তো তার নিজের বাচ্চাদেরকে বেশি ভালোবাসত এবং তাদের বেশি খেয়াল রাখত, কিন্তু কাঠুরিয়া বাচ্চাদের চেয়েও বেশি মেয়েটির খেয়াল রাখত এবং যখন বাইরে থেকে আসত তখন শুধুমাত্র তারই কথা জিজ্ঞেস করত। এই কারণে কাঠুরিয়া স্ত্রী বাচ্চাটির ওপর ঈর্ষান্বিত হতে লাগল। কিন্তু তার কথা কাঠুরিয়ার সামনে কিছুই চলত না। পিছনে হয়তো তাকে বাঁকা চোখে দেখত, কিন্তু কাঠুরিয়ার সামনে তার সাহস হতো না যে সে বাচ্চাটি আর নিজের বাচ্চাদের মধ্যে পার্থক্য করতে পারে। যারা 11 বছর বয়সী হয়ে গিয়েছিল, সে দৃষ্টির পার্থক্য বুঝতে পারছিল। একদিন কাঠুরিয়া স্ত্রী তাকে একটু কড়া চোখে দেখল। তার কষ্ট হল। সে নির্জনে গিয়ে কাঁদতে লাগল এবং কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। সে স্বপ্নে তার মাকে দেখল। মা তার চোখের জল মুছছিলেন এবং তাকে থাপ্পড় মেরে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন। সেই দিন কাঠুরিয়া খুব খুশি হয়ে বাড়ি ফিরল এবং স্ত্রীকে আশরাফির একটি থলি দিল। তারপর জিজ্ঞেস করল, যারা বেটি কোথায়? যখন থেকে সেই ঘরে এসেছে এই ঘরের ভাগ্য খুলে গেছে। স্ত্রী চুপ রইল। তো কাঠুরিয়া বলল, বলো আমার মেয়ে কোথায়, আমি নিজেই গিয়ে তাকে ডেকে আনছি। কাঠুরিয়া দেখল যে যারা ঘুমোচ্ছে এবং তার চোখ থেকে জল রড়াচ্ছে। সে উত্তেজিত হয়ে উঠল। সে যারাকে জাগালো এবং বলল, কি হয়েছে বেটি, এ কি যে ঘুমিয়ে কাঁদছিলে, কোনো কষ্ট তো নেই? যারা উত্তর দিল, না আব্বা, কোনো কষ্ট নেই, আমি তো কিছুই জানি না, কি আমি ঘুমিয়ে কাঁদছিলাম। কাঠুরিয়া খুব আদর করে তাকে পাশে বসিয়ে নিল এবং বলল, কতটা ভোলা না, তার কতটা নিষ্পাপ আমার মেয়ে। তারপর সবাই একসাথে খাবার খেল এবং খুশি হয়ে গেল। সারা বাড়িটা একটা বাগান হয়ে গেল আর যারা যেন সেই বাগানের রাজকুমারী মনে হতে লাগল। এইভাবে আরও 7 বছর কেটে গেল এবং সে 18 বছরের এক সুন্দরী মেয়ে হয়ে উঠল। একদিন যখন সে জঙ্গলে গরু চড়াচ্ছিল তখন সেই দেখে একজন সহজাদা শিকার খেলতে খেলতে এসে পড়ল। সে একটি হরিণের পিছনে ঘোড়া দৌড়াতে দৌড়াতে নিজের সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হরিণ তার সীমার বাইরে চলে গিয়েছিল এবং এই ছোটাছোটাতে তার তৃষ্ণা পেয়েছিল। সহজাদা যারাকে দেখল। যারা সহজাদাকে নিজের দিকে তাকাতে দেখে বলল, কি তৃষ্ণা পেয়েছে? যদি দুধ খাও তো গরু কাছেই আছে, এখনই তাজা দুধ বের করে দিচ্ছি,
জল তো একটু দূর থেকে আনতে হবে, এখান থেকে আমার বাড়ি 1 মাইল। যদি জলই পান করতে হয় তো চলো আমার সাথে বাড়ি চলো। এই বলে যারা বাড়ির দিকে চলতে লাগল এবং সহজাদা তার পিছু নিল। আম্মা, এই মুসাফির রাস্তা ভুলে গিয়েছিল এবং খুব তৃষ্ণার্ত ছিল। আমি একে সাথে নিয়ে এসেছি যে একে জল পান করানো হবে। বাড়ি পৌঁছে যারা তার মাকে বলল। কাঠুরিয়ার স্ত্রী মুসাফিরকে দেখল তো তার চোখ খোলা থেকে গেল। তাকে সহজাদা বলে মনে হচ্ছিল। খুব দামি ঘোড়ায় সবার ছিল এবং হিলে জহরত খচিত পোশাক পরেছিল। পাগুড়িতে কলগি লাগানো ছিল। যারা ঘোলের একটি বাটি ভরে দিল এবং বলল, কিছু খাবেন কি? সহজাদা বলল, না, শুধু তৃষ্ণা ছিল। ঘোলের বাটি পান করে সহজাব সেখান থেকে রওনা হয়ে গেল। সন্ধ্যায় কাঠুরিয়া এলো তো স্ত্রীকে খুব খুশি দেখতে পেল। সে জিজ্ঞেস করল যে আজ কি এমন মিলেছে যে জমিতে পা পড়ছে না। প্রথমে তো সে এড়িয়ে গেল, তারপর পুরো কাহিনীটা বলল এবং বলল, যদি ওই ছেলেটার সাথে আমার জারার বিয়ে হয়ে যায়? খুব সুদর্শন আর আজ্ঞাবহ। কাঠুরিয়া বলল, আল্লাহ চাইলে আমরা জারার জন্য ভালো ছেলেই পাব। সহজাদা যখন মহলে পৌঁছালো তখন তার এই চিন্তাই ছিল যে কিভাবে বাদশাহ তার বিয়ে জারাকে দিয়ে দেন। বাদশাহ তাকে খুব বেশি ভালোবাসতেন, কিন্তু সহজাদার এই বিশ্বাস ছিল না যে বাদশাহ একজন কাঠুরিয়ার মেয়ের সাথে বিয়ে করার জন্য মঞ্জুরি দেবেন। সহজাদার এটাই ধুন লেগে গিয়েছিল যে কিভাবে বাদশাকে রাজি করানো যায়। সে তার বন্ধুদের সাথে পরামর্শ করল, কিন্তু কোনো উপায়ে বের হল না। সহজাদা খুব চিন্তিত ছিল যে এখন কি করবে। তার বন্ধুদের মধ্যে সে সবচেয়ে বেশি প্রিয় ছিল উজিরে আমের ছেলে। উজিরে আমের ছেলেকেও সহজাদা খুব প্রিয় ছিল। তার দ্বারা সহজাদার চিন্তা দেখা যাচ্ছিল না। মহলেও হইচই পড়ে গিয়েছিল। সহজাদা খাবার খুব কম খাচ্ছিল আর সবসময় চিন্তায় ডুবে থাকত। বাদশাহরও এই নিয়ে চিন্তা হলো। তিনি অনেকভাবে জিজ্ঞেস করতে চাইলেন, কিন্তু সহজাদার মুখ থেকে কোনো কথা বের হলো না। সেই সুতে এড়িয়েই যাচ্ছিল। বাদশাহ তার বন্ধুদের থেকেও খোঁজ নিলেন, কিন্তু তাদের থেকেও কিছুই জানা গেল না। উজিরে আমের সাথে পরামর্শ হলো, কিন্তু কোনো ফলাফল বের হলো না। শাহী বৈদ্যকে দেখানো হলো, তিনিও কিছুই বলতে পারলেন না। একদিন উজিরে আমের ছেলে তার আব্বাজানকে সবকিছু বলে দিল এবং বলল যে সহজাদার এর বাইরে কোনো চিকিৎসা নেই। উজিরে আমও চিন্তায় পড়ে গেলেন যে এই কথাটা কিভাবে কোনো ফলাফলে পৌঁছাবে। তিনিও কোনো রাস্তা দেখতে পাচ্ছিলেন না। তিনি তার ছেলেকে বললেন, আমাকে ওই কাঠুরিয়ার গ্রামে নিয়ে চলো, আমি তাকে দেখব। আমার মনে হচ্ছে যে সে কাঠুরিয়ার মেয়ে নয়তো সহজাদা এত বেশি প্রভাবিত হতো না। নিশ্চিতভাবেই কোনো না কোনো ব্যাপার আছে। শেষে তারা স্থির করলেন যে তারা ভেষ পরিবর্তন করে সেখানে যাবেন এবং সব কথা জানার চেষ্টা করবেন যে মেয়েটি কাঠুরিয়ারই মেয়ে নাকি অন্য কারো। উজিরে আমের বিশ্বাস ছিল যে তিনি মেয়েটিকে দেখে এই সিদ্ধান্তে অবশ্যই পৌঁছাতে পারবেন যে মেয়েটি কাঠুরিয়ার কিনা। যদি তার মেয়ে হয় তবে তার মধ্যে কাঠুরিয়ার বা তার স্ত্রীর কিছু না কিছু স্বভাব অবশ্যই পাওয়া যাবে। পরের দিন বাবা ছেলে দুজনেই দেহাতিদের বা বসতিবাসীর ভেষে কাঠুরিয়ার গ্রামে পৌঁছালেন। তখন সন্ধ্যা রাতে পরিবর্তিত হতে শুরু করেছিল। উজির একজন দেহাতির কাছে জিজ্ঞেস করলেন যে এই গ্রামে চৌপাল তো নিশ্চয়ই থাকবে। সেই দেহাতি জানালো যে এখানে চৌপাল নেই। খুব ছোট্ট একটা গ্রাম এবং বসতি থেকে একেবারেই একপাশে। এখানে একজন কাঠুরিয়া থাকে। আগে সে জঙ্গল থেকে কাঠ কেটে আনত এবং নিজের ও নিজের বাচ্চাদের পেট ভরত, কিন্তু এখন ভালো ব্যবসা করে। ছোট ছোট জঙ্গলের ঠিকা নেয়। যে মুসাফির আসে তারই এখানে থাকে। তার বাড়িই চৌপালের কাজও দেয়। দেহাতির কাছ থেকে আরও জানতে চাইলেন যে কতদিন হলো সে জঙ্গল থেকে কাঠ কেটে আনা কাঠুরিয়া থেকে ব্যবসায়ী হয়ে গেছে। দেহাতি জানালো যে 12-13 বছর আগে তার এখানে একবেলা খাবার হতো আর একবেলা হতো না। সে একদিন সকালে জঙ্গল থেকে একটা ছোট মেয়েকে পেল। সেই দিন থেকে সে দিনরাত ফুলে ফেপে উঠছে, যেন তার ঘরে সোনা বর্ষণ হতে শুরু করেছে। দেহাতির কাছ থেকে এতটুকু শুনে উজিরে আম এবং তার ছেলে কাঠুরিয়ার বাড়ির দিকে চলতে লাগলেন। তার এই ধারণা তো সঠিক প্রমাণিত হল যে মেয়েটি কাঠুরিয়ার নয়। এখন এই কথা বাকি রইল যে মেয়েটিকে দেখে অনুমান করা যে সে মেয়েটি কার হতে পারে। দুজন কাঠুরিয়ার বাগিতে পৌঁছালেন এবং উজিরে আম দরজায় কড়া নাড়লেন। মেয়েটি বাইরে এলো এবং জিজ্ঞেস করল, কে? উজিরে আম জানালেন যে আমরা দেহাতি, এই গ্রামে রাত হয়ে গিয়েছিল, চাইছি যে রাতটা এখানে থেকে যাই, তারপর সকালে এখান থেকে আমাদের গন্তব্যের দিকে চলে যাব। এই বলে উজিরে আম মেয়েটিকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন এবং তার বিশ্বাস হলো যে এই মেয়েটি কোনো সাধারণ পরিবারের মেয়ে নয়, হয়তো কোনো শাহজারি হবে।
উজিরে আম সেই চিন্তায় ডুবে রইলেন। তাদের সেখানে বসিয়ে নিজে ভেতরে গেল এবং দুজন লোকের জন্য যথেষ্ট খাবার নিয়ে ফিরে এলো। খাবারের পর অনেক কথা হলো, যেখান থেকে উজিরে আম আরও অনেক কথা জানতে পারলেন, কিন্তু তিনি এটা বুঝতে পারলেন না যে এই মেয়েটি জঙ্গলে কিভাবে এলো, তাকে কে ছেড়ে গেল এবং কেন। সকাল হতেই তারা দুজন যেতে লাগলেন, কিন্তু কাঠুরিয়া তাদের থামালো এবং জল খাবারের পর বিদায় নিতে দিল। উজিরে আম চিন্তায় ডুবে রইলেন, কিন্তু তিনি এই কথাগুলোর থেকে বেশি কিছু জানতে পারলেন না। যতক্ষণ না সব কথা পুরোপুরি জানা যায়, ততক্ষণ তিনি বাদশাকে এ ব্যাপারে কিছুই বলতে চাইছিলেন না, কারণ বাদশা কখনই মানবেন না, নয়তো তিনি প্রজা এবং অন্য বাদশাদের মধ্যে হেয় হয়ে যাবেন। এই চিন্তায় সবাই ছিল, শাহজাদাও, উজিরে আজমও, মলকাও এবং শাহজাদার সব বন্ধুরাও, যে একদিন এই খবর বিখ্যাত হয়ে গেল যে রাজ্যে একজন খুব পৌঁচা হুয়া ফকির এসেছেন। বাদশাও এই খবর শুনলেন এবং মলকাও। মলকা বাদশাকে বললেন এবং বাদশা উজিরে আজমের সাথে পরামর্শ নিলেন। শেষে এই কথা ঠিক হল যে উজিরে আজম ফকিরের কাছে যাবেন এবং শহজাদার কোনো চিকিৎসা জিজ্ঞেস করবেন, যাতে দরবার এবং মহলের চিন্তা শেষ হয়। উজিরে আজম সেই দিনই ফকিরের কাছে পৌঁছালেন এবং চুপচাপ বসে রইলেন। যখন অনেক দেরি হয়ে গেল এবং কম লোক রইলেন, তখন উজিরে আম ফকিরকে বললেন, শাহ সাহেব, আমারও কিছু জানানোর আছে। ফকির বললেন, বলো, কি বলতে চাও? উজিরে আম অত্যন্ত শ্রদ্ধার সাথে বললেন, এই লোকগুলো যদি চলে যান তবে কিছু বলি। ফকির উত্তর দিলেন, আচ্ছা, তবে সেই পর্যন্ত বসে থাকো যতক্ষণ না সব লোক চলে যায়। যখন সব লোক চলে গেল, শুধু এক দুজন লোক রইলেন, তখন উজিরে আম বললেন, শাহ সাহেব, শহজাদার কোনো চিকিৎসা করুন, তার কারণে মহলেও চিন্তা আছে এবং দরবারেও। ফকির চুপ রইলেন, যেন তিনি শহজাদার চিন্তার কারণ রুহানি শক্তি দিয়ে জানার চেষ্টা করছেন। প্রায় আধ ঘণ্টা পরে তিনি বললেন, শহজাদা ভালো হয়ে যাবে, কিন্তু তাকে সেই কাঠুরিয়ার মেয়ের সাথে বিয়ে করতে হবে, যে এখান থেকে অনেক মাইল দূরে বাদশার রাজ্যের বাইরে একটা জঙ্গলে থাকে। যদি সে বিয়ে না করে তবে তার প্রাণে ঝুঁকি আছে। শাহ সাহেব, এটা কিভাবে হবে? শহজাদার কাঠুরিয়ার মেয়ের সাথে বিয়ে করবে? উজিরে আম বললেন। ফকির কিছুটা কঠোরতার সাথে বললেন, আর কোনো কথা নয়, সব কথা সময় মতো জানা যাবে। উজিরে আজম চুপ হয়ে গেলেন এবং কিছুক্ষণ পর আদব করে চলে গেলেন। দিকে এই আলোচনা হতে লাগল যে শহজাদাকে সব বিপদ থেকে বাঁচানো হোক। মলকা জোর দিলেন, উজিরে আম জোর দিলেন এবং মশিরেরা শাহ সাহেবের কথাগুলোর ওপর প্রতিটি অক্ষরে আমল করার পরামর্শ দিলেন। আর কোনো উপায় রইল না, তখন বাদশাহ সব দিক থেকে বাধ্য হলেন এবং তিনি উজিরে আমের মাধ্যমে কাঠুরিয়াকে বার্তা পাঠালেন। কাঠুরিয়া খুব খুশি হল, কিন্তু সে বলল, আমি বাদশার যোগ্য নই। উজিরে আজম বললেন যে তুমি এই কথা বাদশার ওপর ছেড়ে দাও, এই কথা তিনি নিজেই ভাববেন। বিয়ের তারিখ ঠিক হয়ে গেল এবং তৈরি শুরু হল। বাদশার তরফ থেকে অনেক জিনিস কাঠুরিয়াকে পাঠিয়ে দেওয়া হলো, যাতে তার কোনো কিছুর অভাব মনে না হয় এবং সব কাজ যেমন হওয়া উচিত তেমন হয়ে যায়। জঙ্গল কাটানো হলো এবং দূর দূর পর্যন্ত সবুজ ঘাস বিছিয়ে দেওয়া হলো। অনেক সুন্দর সুন্দর কুঠি এবং অনেক ছোট বড় মহল বানিয়ে দেওয়া হলো। কয়েকদিনের মধ্যেই সেই এলাকাটাও একটা রাজধানীর মতো জমকালো হয়ে গেল। ঠিক করা তারিখে বিয়ে হয়ে গেল এবং যারা যে আগে কাঠুরিয়ার মেয়ে ছিল এবং কুড়ে ঘরে থাকত, মহলে পৌঁছে গেল। 12.5 মাস পরে শহজাদার ছেলে হলো। খুব খুশি করা হলো। সব জায়গায় উৎসব হলো, বাদশাহর রাজ্যেও এবং কাঠুরিয়ার রাজ্যেও। যখন উৎসব করা হচ্ছিল, সেই সময় ফকির মহলের দরজায় গেলেন। মহলের ভেতরে খবর পাঠানো হলো যে ফকির দরজায় দাঁড়িয়ে আছেন। মলকা খুব কিছু দাসী মারফত দান খয়রাত হিসেবে পাঠিয়ে দিলেন। ফকির দাসীকে ফিরিয়ে দিলেন এবং বললেন যে মলকা এবং বাদশাকে গিয়ে বলো যে আমি এই দান খয়রাতের জন্য ক্ষুধার্ত নই। দাসী গিয়ে মলকাকে এই কথা বলল। মলকা বাদশার কাছে পৌঁছালেন এবং বাদশাকে বললেন যে একজন এমন ফকির মহলের দরজায় এসছেন, আমার মনে হচ্ছে যে ইনি সেই হবেন যিনি শহজাদার বিয়ে কাঠুরিয়ার মেয়ের সাথে করার জন্য বলেছিলেন। বাদশাহরও চিন্তা এলো। দরবার থেকে উজিরে আমকে ডাকা হলো এবং সবাই মহলের দরজায় পৌঁছালেন। উজিরে আম ফকিরকে চিনতে পারলেন এবং শ্রদ্ধার সাথে স্বাগত জানালেন। ফকিরকে বাদশাহ এবং মলকা নিজেদের সাথে ভেতরে নিয়ে গেলেন এবং একটা বড় ঘরে উঁচু তখ্তের ওপর বসিয়ে দিলেন। ফকির বললেন,
বাচ্চাকে আমার কাছে আনো। মলকা নিজে গেলেন এবং বাচ্চাকে নিয়ে ফকিরের কোলে দিয়ে দিলেন। ফকির দোয়া করলেন এবং বাচ্চার দিকে মুখ করে বললেন, এই মেয়েটি কাঠুরিয়ার মেয়ে নয়, এ একজন বাদশার শাহজাদি। তার দুজন বেগম ছিল, কোনো সন্তান ছিল না। আমি সেই শহরে দিয়েছিলাম। আমি দোয়া করেছিলাম এবং এই শর্ত রেখেছিলাম যে মেয়ে চাইলে মলকার জান দিতে হবে, যদি ছেলে চাও তো বাদশার। বড় মলকা মেয়ে চেয়েছিল, কিন্তু সে পরে বাদশার কথায় এসে নিজের ওয়াদার ওপর স্থির রইল না। বাদশা তার জন্য একটা আনার বা ডালি মেনেছিলেন, কেউ জানে না, শুধু মলকা জানতেন, বা খোদার কৃপায় আমি। সেই আনার থেকে একটি সাপ বেরিয়ে এলো, সে মলকাকে দংশন করল এবং মলকা মারা গেল। এই মেয়েটি ছোট মলকার লালন পালনে এলো, কিন্তু সে একে বিপদ মনে করল এবং কিছু লোককে জঙ্গলে মেরে ফেলে আসার জন্য তৈরি করল। সেই লোকগুলো খোদার ভয়ে ভয় পেল এবং এই মেয়েটিকে জঙ্গলে জ্যান্ত ছেড়ে দিয়ে এলো। সেখান থেকে এই কাঠুরিয়া এই মেয়েটিকে তুলে আনল। এটা খোদার হুকুম ছিল। এ বাদশা, তোমাকে এই বাচ্চা মোবারক হোক এবং এই হোনহার শাহজাদিও মোবারক হোক যে তোমার পুত্র বধূ হয়েছে। ফকির বাচ্চার কপালে চুম্বন করলেন এবং মহল থেকে চলে গেলেন। উৎসবের রমরমা দ্বিগুণ হয়ে গেল। বাদশাও এবং প্রজারাও মন থেকে খুশি উদযাপন করতে লাগলেন।